দীর্ঘ ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে তিনি মাঠে নেমেছিলেন। আমরা সবাই জানি নেইমার আসলে শেষবার ব্রাজিলের জার্সিতে খেলেছিলেন সেই ২০২৩ সালের অক্টোবরে। এরপর দীর্ঘ এক ইনজুরি শেষে আল হিলালের হয়ে তিনি মাঠে ফিরেছেন। আল হিলাল থেকে তিনি গেছেন সান্তোসে। এই সময়টাতে বারবার ইনজুরিতে পড়েছেন। ইনজুরি ছিল বিশ্বকাপ দল ঘোষণার আগ পর্যন্ত। অনেক নাটকের পর আনচেলত্তি আসলে নেইমারকে বিশ্বকাপ স্কোয়াডে নিয়েছেন। কিন্তু স্কোয়াডে নেওয়ার পর আবারও ইনজুরিতে পড়েছিলেন নেইমার। এতে তিনি মিস করেছেন মরক্কো এবং হাইতির বিপক্ষে ম্যাচ। অবশেষে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই ব্রাজিলের জার্সি গায়ে ফিরেছেন নেইমার। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেইমার মাঠে উপস্থিত ছিলেন মাত্র ১৫ মিনিটের মতো। এই ১৫ মিনিটেই নেইমার আসলে বুঝিয়ে দিয়েছেন তিনি ব্রাজিলের সবচেয়ে বড় তারকা। মাঝমাঠ এবং আক্রমণ ভাগের যে সমন্বয় সেটা আসলে নেইমার করেছেন দারুণভাবে। নেইমার যখন কুনহার বদলি হিসাবে নামলেন, দর্শকরা কিন্তু আবেগে আপ্লুত ছিল। নেইমার নিজেও বেশ আবেগী হয়ে পড়েছিলেন সেই সময় এবং খেলার পরে। তো তাকে দেখার জন্য আসলে হাজারো দর্শক এবং সারা বিশ্বের কোটি ভক্ত আসলে অপেক্ষা করছিল কখন নেইমার মাঠে নামবে ব্রাজিলের হয়ে এবং নেইমার আসলে ব্রাজিলের হয়ে কেমন করবে। কারণ তার ফিটনেস নিয়ে এবং তার বিশেষ করে তার ম্যাচে তিনি আসলে কীরকম করবেন দলের সতীর্থদের সঙ্গে, এটা নিয়ে বেশ প্রশ্ন ছিল। অনেকেই বলছিলেন যে না, নেইমার আসলে পুরোপুরি ফিট নয় এখনও। তিনি যদি মাঠে নামেন তাহলে ভিনিসিয়াসদের গতির সঙ্গে তিনি আসলে তাল মেলাতে পারবেন না। কিন্তু স্কটল্যান্ডের বিপক্ষে নেইমার কিন্তু বুঝিয়ে দিয়েছেন না, তিনি পুরোপুরি ফিট এবং তিনি আসলে ব্রাজিল দলের বাকিরা যে গতিতে খেলছে সেই গতির সঙ্গে তিনি দারুণভাবে মানিয়ে নিতে পারবেন। এবং শুধু তাই নয়, মানে তিনি থাকাতে যে ব্রাজিল বেশি অ্যাটাক ক্রিয়েট করতে পারবে সেটা আসলে কিন্তু তিনি স্কটল্যান্ডের বিপক্ষে বুঝিয়ে দিয়েছেন। তিনি আসলে ওই ১৫ মিনিটের ব্যবধানে ৩-৪টা দারুণ অ্যাসিস্ট করেছেন, মানে সেটা থেকে কিন্তু আসলে গোলও হতে পারত। তো নেইমারের যখন এরকম ফিটনেসের অবস্থা, সবাই কিন্তু আশা করছেন যে আজ রাউন্ড অফ ৩২-এ জাপানের বিপক্ষে নেইমার একদম শুরু থেকেই খেলবে। এই ম্যাচে কিন্তু পা হারো করার কোনো সুযোগ নেই। আপনাকে পরের রাউন্ডে যেতে হলে জিততেই হবে। তো ৯০ মিনিটে যদি ফলাফল না আসে, এক্সট্রা টাইম টাই ব্রেকার দিয়ে হলেও ফলাফল আসবে। তো কার্লো আনচেলত্তি আসলে নেইমারকে নিয়ে কী করবেন? তিনি কি তাকে প্রথম একাদশে খেলাবেন নাকি আবারও বদলি হিসেবে নামাবেন? ম্যাচের আগে প্রেস কনফারেন্সে আনচেলত্তি কিন্তু খানিকটা আভাস দিয়েই দিলেন যে এবারও নেইমারকে প্রথম একাদশে নামানো হবে না। তিনি বলেছেন যে নেইমার ফিট, নেইমার আসলে ভালো ফর্মে আছেন, দলের সাথে তার বোঝাপড়াটাও দারুণ। কিন্তু নেইমার আসলে পুরো ৯০ মিনিট খেলার মতো ফিট নন এবং তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না ব্রাজিল। এই কথাটা নেইমার আসলে মানে অনেক আগে থেকেই নেইমারকে নিয়ে আনচেলত্তি বলছেন যে তারা নেইমারকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চান না। অনেক বড় একটা টুর্নামেন্ট, এবার আমরা সবাই জানি ৪৮ দলের ওয়ার্ল্ড কাপ হচ্ছে, ১০৪টা ম্যাচ। প্রত্যেক দলকে আসলে রাউন্ড অফ ৩২ পার করে শেষ ষোলোতে যেতে হবে, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল, লম্বা একটা পথ। তো ব্রাজিল যদি নেইমারকে একদম শেষ পর্যন্ত দেখতে চায় তাহলে তাকে আসলে একটু রয়ে সয়ে খেলাতে হবে, এটা হচ্ছে আনচেলত্তির বক্তব্য। তো আনচেলত্তি চাইছেন জাপানের বিপক্ষে ব্রাজিল যদি ধরেন ১-০ গোলে বা ২-০ গোলে এগিয়ে আছে, তখন নেইমারকে হয়তো শেষ ১৫ বা ২০ মিনিটের জন্য নামানো হবে, মানে দেখার জন্য যে না, তিনি আসলে আরও নিজের ফিটনেসটা আরও বাড়াচ্ছেন। কিন্তু যদি ব্রাজিল ১-০ গোলে পিছিয়ে পড়ে কিংবা ০-০ থাকে ৬০ বা ৭০ মিনিটের দিকে হলেও, তখন কিন্তু নেইমারকে আসলে ওই ৬০ বা ৭০ মিনিটের জন্য অপেক্ষা করবেন বলে মনে হয় না। তখন কিন্তু দেখা যাবে মানে হাফ টাইমের পরপরই নেইমারকে মাঠে নামানো হচ্ছে, যেহেতু ব্রাজিল চাইবে না কোনোভাবেই এই ম্যাচটা যেন ট্রাইব্রেকারের দিকে যায়। যদিও আনচেলত্তি কিন্তু মানে এটার আভাসও দিয়েছেন যে যদি জাপান তাদেরকে আটকে দেয় আসলে ৯০ মিনিটের মধ্যে, তাহলে কিন্তু এক্সট্রা টাইম পার করে টাই ব্রেকারে যাওয়ার জন্য ব্রাজিল প্রস্তুত এবং ব্রাজিল টাই ব্রেকারের প্রস্তুতিটা আলাদাভাবে নিচ্ছে। আমরা সবাই জানি ২০২২ বিশ্বকাপে কী হয়েছিল। ব্রাজিল কিন্তু মানে এই ক্রোয়েশিয়ার কাছে হারে সেই টাই ব্রেকারে গিয়ে। তো এই টাই ব্রেকারের জিনিসটা কিন্তু আসলে ব্রাজিল নিতে পারবে না যদি এবারও তারা টাই ব্রেকারে বাদ পড়ে। তো ব্রাজিলের জন্য আলাদাভাবে টাই ব্রেকারের প্রস্তুতি নিচ্ছে আনচেলত্তি। এটা কিন্তু মানে ব্রাজিল সমর্থককে একটু স্বস্তিতে রাখতে পারে যে না, যদি ম্যাচটা এক্সট্রা টাইম পার হয়ে টাই ব্রেকারে যায়, ব্রাজিল আসলে জিতেই বের হবে। তো এটা তো টাই ব্রেকারের কথাগুলো, তবুও আনচেলত্তি নিশ্চিতভাবে টাই ব্রেকার পর্যন্ত যেতে চাইবেন না। এর আগে ম্যাচের ফলাফল তিনি আনতে চাইবেন এবং যদি ফলাফল আনতে চান, অবশ্যই ব্রাজিলের তুরুপের তাস নেইমার। তো নেইমারকে আসলে আনচেলত্তি কীভাবে ইউজ করবেন, কতক্ষণ খেলাবেন, সেটার জন্য আসলে আমাদের অপেক্ষা করতে হবে। আরেকজনের কথা যদি বলতে হয় ব্রাজিলে, তিনি অবশ্যই ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার, এটা বিশ্বকাপের আগে থেকেই সবার আলোচনা, তিনি আসলে কী করবেন না করবেন। ভিনিসিয়াসকে নিয়ে কিন্তু তেমন একটা আলোচনা ছিল না। রিয়াল মাদ্রিদের হয়ে এবার তিনি মোটামুটি ভালো পারফর্ম করলেও কোনো শিরোপা জেতেননি। তিনি আসলে ব্রাজিলের হয়েও তেমন আলো ছড়াতে পারেননি কখনোই। তিনি আসলে কী করবেন সেটা নিয়ে তেমন আলোচনা কখনোই হয়নি। কিন্তু এবার
গ্রুপ পর্বে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমারকে ছাপিয়ে ভিনিসিয়াস কিন্তু 3 ম্যাচে 3টিতেই গোল করেছেন, অ্যাসিস্টও করেছেন। সো এই মুহূর্তে ভিনি হচ্ছেন ব্রাজিলের সবচেয়ে বড় তারকা। মানে আমি যদি পারফরমেন্সের দিকে চিন্তা করি, তো ভিনিসিয়াসের উপরে অনেক ভরসা থাকবে আনচেলত্তির, যে তিনি উইং থেকে আসলে নিজেও গোল করবেন, মানে কুনহাকে দিয়ে গোল করাবেন। সো এই ভিনিসিয়াস এবং কুনহা জুটি আসলে হাইতির বিপক্ষে ম্যাচেও সফল, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচেও সফল। তো তিনি কিন্তু অল্পের জন্য হ্যাটট্রিক মিস করেছেন ভিনি, এবং তিনি চাইবেন যে জাপানের বিপক্ষেও গোল করে একটা গোলের যে জয়যাত্রা যে অব্যাহত রেখেছেন এবং গোলের যে স্ট্র্যাটেজিটা চলে এসেছে সেটাকে আসলে অব্যাহত রাখতে। তো ভিনি আসলে আজকের দিনেও চাইবেন জাপানের বিপক্ষে একটা গোল পেতে এবং ব্রাজিলকে জয় এনে দিতে। তো এছাড়াও কুনহার কথা যদি আমরা আলাদা করে বলি, তিনি কিন্তু আসলে ওইরকম ল্যামলাইটে কখনোই ছিলেন না ম্যানচেস্টার ইউনাইটেডের এই স্ট্রাইকার। তিনি আসলে ল্যামলাইটে আসছেন হাইতির বিপক্ষে ম্যাচে জোড়া গোল করে। ইগোর থিয়াগোর বিপক্ষে বদল হিসেবে তাকে নামানো হয়েছিল, প্রথম ম্যাচে ব্যর্থ ছিলেন থিয়াগো। তো কুনহা আসলে নেমেই জোড়া গোল করেছেন এবং পরের ম্যাচেও তিনি গোল করেছেন। সো কুনহার দিকেও আসলে ব্রাজিল তাকিয়ে থাকবে। তো মেইনলি ভিনিসিয়াস, কুনহা এই দুজন আসলে শুরুর একাদশেই থাকবেন এবং তাদের দিকে আসলে ব্রাজিলের সমস্ত মনোযোগ থাকবে এবং বদলি হিসাবে নেমে নেইমার আসলে পুরো খেলার কন্ট্রোলটা আসলে ব্রাজিলের হাতে নিয়ে আসবেন, সেরকম আশাই আসলে করা হচ্ছে। তো ব্রাজিল এবং জাপান আজ রাত 11টার সময় মুখোমুখি হবে। এটা আসলে রাউন্ড অফ 32-এর সেকেন্ড ম্যাচ। গত রাতে মুখোমুখি হয়েছিল প্রথম রাউন্ড অফ 32-এর ম্যাচে দক্ষিণ আফ্রিকা এবং সহ আয়োজক কানাডা। তো এই ম্যাচের কিন্তু একদম অন্তিম মুহূর্ত পর্যন্ত গোলশূন্য ড্র ছিল এবং ধরা হচ্ছিল যে এক্সট্রা টাইমে খেলা যাবে, যেতে পারে টাই ব্রেকারও, কিন্তু একদম শেষ মুহূর্তে মানে নাটকীয় একটা গোলে আসলে প্রথমবারের মতো শেষ 16তে পৌঁছে গেছে আয়োজক দেশ কানাডা। তো কানাডার জন্য এটা আসলে বিশাল অ্যাচিভমেন্ট। ফুটবল ঐতিহ্যবাহী তারা দেশ না, তারা আসলে এবার সহ আয়োজক হয়েছে বিদায় সরাসরি বিশ্বকাপ খেলতে পেরেছে। তাদের জন্য আসলে গ্রুপ পর্ব পেরোনো একটা বড় ব্যাপার ছিল। সেখান থেকে যে তারা আসলে রাউন্ড অফ 32 পেরিয়ে শেষ 16তে গেছে, এটা তাদের জন্য সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট তাদের ফুটবল ইতিহাসে। তো কানাডার জন্য অভিনন্দন। তারা আসলে পরের পর্বে কি করবে এবং তারা কি আসলে চমক দিকে কোয়ার্টার ফাইনালে যেতে পারবে কিনা সেটার অপেক্ষাতেই সবাই।